আমরা এখন দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলে শিলামণ্ডলের অন্তর্ভুক্ত ক্ষয়চক্র সম্পর্কে আংশিক আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হল ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাধা। ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাধা সম্পর্কে আলোচনা করতে গেলে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের একটু আলোকপাত করতে হবে। প্রথমত, ক্ষয়চক্র বলতে আমরা কি বুঝি? ভূপৃষ্ঠের কোনো স্থান ভূ আলোড়নের ফলে সমুদ্রপৃষ্ঠের ওপরে উত্থিত হলে সেই বন্ধুর ভূমিভাগের ওপর জলধারা, বায়ু, বৃষ্টিপাত, উত্তাপ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল হয়। এই প্রাকৃতিক শক্তিগুলি ওই ভূমিভাগের উপর খুব ধীর গতিতে ক্ষয়কার্য করতে থাকে, যার ফলে ভূপৃষ্ঠের উন্নত বা উঁচু অংশ প্রাথমিক অবস্থা থেকে মধ্যবর্তী অবস্থার মধ্যে দিয়ে দীর্ঘকাল পরে শেষ অবস্থায় পৌঁছায়। ভূত্বকের এই রকম পর্যায়ক্রমিক পরিবর্তনকে ক্ষয়চক্র বলে। বিশিষ্ট আমেরিকান ভূতত্ত্ববিদ ডেভিসের মতে, কোনো অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন ১. গঠন, ২. প্রক্রিয়া বা পদ্ধতি, ৩. সময় বা পর্যায় বা অবস্থা, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এই তিনটি বিষয়কে একসাথে ডেভিসে ত্রয়ী বলা হয়ে থাকে। সুতরাং ডেভিসের মতে ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া এবং সময় বা পর্যায় বা অবস্থার সামগ্রিক ফল। ডেভিস সময়কে ১. যৌবন, ২. পরিণত বা প্রৌঢ়ত্ব এবং ৩. বার্ধক্য, এই তিনটি পর্যায়ে ভাগ করেছেন। ডেভিসের ক্ষয়চক্র মডেলটি দুটি অংশে বিভক্ত: ১. উত্থান পর্ব, ২. ক্ষয় পর্ব। ১. উত্থান পর্ব অর্থাৎ ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগ উত্থিত হয়, যা অত্যন্ত দ্রুত এবং অল্প সময়ের মধ্যেই সংঘটিত হয়। এবং দ্বিতীয়ত ক্ষয় পর্ব, এটি দীর্ঘকালীন পর্ব। এই পর্বে উত্থিত ভূমিভাগের ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি ক্ষয়কার্য চালায়, যার ফলে উত্থিত বন্ধুর ভূমিভাগ যৌবন, প্রৌঢ়ত্ব এবং বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে শেষ অবস্থায় সমতল ভূমিতে পরিণত হয়। এইভাবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হয়। তবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই কোনো কারণে ওই ভূমিভাগে আবার নূতন করে ক্ষয়চক্র শুরু হতে পারে। ক্ষয়চক্রের দুটি নিয়মতত্ত্বের কথা আমরা জানতে পারি: ১. আবদ্ধ নিয়মতত্ত্ব এবং ২. উন্মুক্ত নিয়মতত্ত্ব। প্রথমে আমরা দেখব আবদ্ধ নিয়মতত্ত্ব সম্পর্কে। আবদ্ধ নিয়মতত্ত্ব অর্থাৎ কোনো ভূমিভাগে উত্থান পর্ব শেষ হওয়ার পর প্রাকৃতিক বিভিন্ন শক্তি ওই ভূমিভাগের ওপর ক্রিয়াশীল হয়, ফলে ভূমিভাগটি প্রাথমিক অবস্থা থেকে মধ্যবর্তী অবস্থার মধ্যে দিয়ে শেষ অবস্থায় এসে পৌঁছায়। অর্থাৎ ভূমিভাগটি যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে এসে সমতল ভূমিভাগ গঠন করে। এইভাবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হয়। একে আবদ্ধ নিয়মতত্ত্ব বলে। ডেভিস বর্ণিত ক্ষয়চক্র ধারণাটি এই আবদ্ধ নিয়মতত্ত্বেরই অন্তর্গত। দ্বিতীয়টি হল উন্মুক্ত নিয়মতত্ত্ব। এক্ষেত্রে ভূমিভাগে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই যদি আবার সেখানে নূতন করে ক্ষয়চক্র শুরু হয়, তখন তাকে উন্মুক্ত নিয়মতত্ত্ব বলে। অর্থাৎ কোনো ভূমিভাগ উত্থিত হওয়ার পর তার ওপর প্রাকৃতিক বিভিন্ন শক্তিগুলি ক্ষয়কার্য শুরু করে, ফলে ভূমিভাগটি ধীরে ধীরে সমতল ভূমি গঠনের দিকে এগিয়ে যায়।
ক্ষয়কার্যের ফলে ভূমিভাগটি বার্ধক্য অর্থাৎ শেষ পর্যায়ে উপস্থিত হওয়ার আগেই যদি ভূমিভাগে আবার যৌবন অবস্থা ফিরে আসে, অর্থাৎ পুনর্যৌবন শুরু হয়, তখন তাকে উন্মুক্ত নিয়মতত্ত্ব বলে। তবে বাস্তবে আমরা ভূমিরূপ গঠনে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে এই রকম উন্মুক্ত নিয়মতত্ত্বের প্রক্রিয়াটিকেই সাধারণত দেখতে পাই। ডেভিস তার ক্ষয়চক্র মডেলে প্রধানত দুজন বিজ্ঞানী ও দুটি ধারণাকে সংযুক্ত করেছেন। এক, ক্ষয়ের শেষ সীমা। এই ধারণার প্রবর্তক হলেন জে ও পাওয়েল। নদীগর্ভে যতটা গভীরতা পর্যন্ত নদী ক্ষয় করতে পারে তাকে ক্ষয়ের শেষ সীমা বলা হয়। সাধারণভাবে সমুদ্র পৃষ্ঠই হল ক্ষয়ের শেষ সীমা। তবে স্থানীয়ভাবে নদী যেখানে বিলীন হয়ে যায়, যেমন কোনো হ্রদ, জলাশয় ইত্যাদি, তাকেও স্থানীয়ভাবে ক্ষয়সীমা বলা হয়। দ্বিতীয়ত, পর্যায়িত অবস্থা। ভূতত্ত্ববিদ জি কে গিলবার্ট এই ধারণার প্রবর্তক। একটি প্রধান নদী তার উপত্যকা বরাবর উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে যে সামঞ্জস্যপূর্ণ ঢাল সৃষ্টি করে তাকে পর্যায়িত ঢাল, এবং ওই অবস্থাটিকে পর্যায়িত অবস্থা বলে, এবং নদীটিকে এই অবস্থায় পর্যায়িত নদী বলা হয়। তবে বাস্তবে এই রকম পর্যায়িত নদী দেখা যায় না। ডেভিসের ক্ষয়চক্রের ধারণা অনুযায়ী কোনো উত্থিত ভূমিরূপ দীর্ঘকাল সময় ধরে অত্যন্ত ধীরে ধীরে যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে এসে সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং এইভাবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ করে। একটি আদর্শ ক্ষয়চক্র সম্পূর্ণ হতে গেলে যে অবস্থাগুলির প্রয়োজন হয় তা হল: এক, ক্ষয়চক্র চলাকালীন সমগ্র অঞ্চলটি ভূগাঠনিক দিক থেকে স্থিতিশীল থাকবে, এবং দুই, অঞ্চলটিতে একই রকম জলবায়ু বিরাজ করবে। তবে উল্লিখিত এই দুইটি কারণই বাস্তবসম্মত নয়, তাই বাস্তবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হতে পারে না। ক্ষয়চক্র চলাকালীনই ভূ আলোড়ন ও জলবায়ুগত পরিবর্তনের ফলে ভূমিরূপ ও ক্ষয়সীমার পরিবর্তন ঘটে যায়। এই ব্যাঘাত বা বাধার কারণেই ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই আবার নতুন করে ক্ষয়চক্র শুরু হয়। সুতরাং দেখা যাচ্ছে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই আবার নতুন করে ক্ষয়কার্য শুরু হওয়াকেই ক্ষয়কার্যের ব্যাঘাত বা বাধা বলা হয়। এক, ক্ষয়সীমার পরিবর্তন। দুই, জলবায়ুর পরিবর্তন। তিন, অগ্ন্যুৎপাত। এই তিনটি কারণে ক্ষয়চক্র বাধার সম্মুখীন হয়। প্রথমে আমরা দেখব ক্ষয়সীমার পরিবর্তন। সমুদ্রের জলতলের পরিবর্তনই হল ক্ষয়সীমার পরিবর্তন। যদি সমুদ্রের জলতল উঁচু হয়ে যায়, অর্থাৎ জলের পরিমাণ বৃদ্ধি পায় ও ভূমিভাগ নিচু হয়ে যায়, তখন ক্ষয়সীমার ধনাত্মক পরিবর্তন ঘটে। ফলে ক্ষয়চক্রটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। অন্যদিকে ভূমিভাগ যদি উত্থিত হয় বা সমুদ্র জলতল যদি নিচে নেমে যায়, তখন ক্ষয়সীমার ঋণাত্মক পরিবর্তন ঘটে। ফলে ক্ষয়চক্রটির জীবনকাল দীর্ঘায়িত হয়। দ্বিতীয়ত, জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্রের জলতলের পরিবর্তন ঘটে। ফলে ক্ষয়সীমার পরিবর্তন ঘটে ও নূতন করে ক্ষয়চক্র শুরু হয়।
আবার অন্যদিকে জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষয়কারী শক্তির পরিবর্তন ঘটতে দেখা যায়, ফলে নূতন করে ক্ষয়কার্য শুরু হয়। যেমন আর্দ্র জলবায়ু অঞ্চল মরু জলবায়ু অঞ্চলে পরিণত হলে নদীর কাজের পরিবর্তে সেখানে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে। ৩. অগ্ন্যুৎপাত। ক্ষয়চক্র চলাকালীন বিদার অগ্ন্যুদ্গমের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল লাভা দ্বারা আবৃত হলে সেখানে ক্ষয়চক্রের ব্যাঘাত সৃষ্টি হয়। ওই অঞ্চলে লাভা জমাট বেঁধে শিলায় পরিণত হলে তবেই আবার নূতন করে ক্ষয়চক্র শুরু হয়। যেমন আমরা দেখি ভারতের দক্ষিণ অংশে ডেকান ট্র্যাপ অঞ্চল, এখানে বিদার অগ্ন্যুদ্গমের কারণে ক্রেটাসিয়াস যুগে ক্ষয়চক্র বন্ধ হয়ে গেছিল। এরপর আবার টার্সিয়ারি যুগে আবার নূতন করে এখানে ক্ষয়চক্র শুরু হয়। এবার আমরা দেখব ক্ষয়চক্রের বাধার ফলে কত কিছু কিছু ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়। প্রধানত ক্ষয়চক্র বাধাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলে নূতন করে ক্ষয়চক্র শুরু হয়, ফলে বিভিন্ন ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। যেমন উপত্যকার মধ্যে উপত্যকা, নিক বিন্দু, নদী মঞ্চ ইত্যাদি। এবার আমরা দেখব পুনর্যৌবন লাভ সম্পর্কে। বিভিন্ন কারণে নদীর শক্তি বৃদ্ধিকেই সাধারণভাবে পুনর্যৌবন লাভ বলা হয়। অর্থাৎ ভূমিভাগ যখন নূতন করে আবার তার প্রাথমিক যে অবস্থা অর্থাৎ যৌবন অবস্থা সেখানে ফিরে আসে, তখন ভূমিভাগে পুনর্যৌবন হয়ে থাকে। কোনো অঞ্চল ক্ষয়চক্রের মাধ্যমে বার্ধক্যে উপনীত হলে নদীর গতি কমে যায় এবং উপত্যকা অনেক অগভীর এবং প্রশস্ত হয়ে পড়ে। এই রকম অবস্থায় ক্ষয়চক্রে বাধা বা বিঘ্ন ঘটলে নদীর ক্ষয় করার ক্ষমতা আবার বেড়ে যায় এবং নদী নূতন করে আবার পুরনো উপত্যকাতেই নূতন করে ক্ষয়চক্র শুরু করে। একেই বলা হয় পুনর্যৌবন লাভ। তাহলে আমরা বলতে পারি ক্ষয়চক্রের বিভিন্ন বাধার কারণে নদীর শক্তি বৃদ্ধি পায় এবং নদী তার পূর্ববর্তী মসৃণ উপত্যকায় আবার নূতন করে ক্ষয়কার্য শুরু করে। এই অবস্থাকে ভূমির পুনর্যৌবন লাভ বা ক্ষয়চক্রের পুনর্যৌবন লাভ বলে। প্রধানত 3টি কারণে ভূমির পুনর্যৌবন লাভ ঘটে। 1. গতিশীল পুনর্যৌবন লাভ। 2. সমুদ্র তলের পরিবর্তনে পুনর্যৌবন লাভ এবং 3. স্থিতিশীল পুনর্যৌবন লাভ। প্রথমে আমরা দেখব গতিশীল পুনর্যৌবন লাভ। ভূ আলোড়নের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে বা ঢালের পরিবর্তন ঘটলে অঞ্চলটি পুনর্যৌবন প্রাপ্ত হয়। একে গতিশীল পুনর্যৌবন লাভ বলা হয়। এটি 3 ভাবে হয়ে থাকে। 1. ভূমির উত্থানের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পেলে। 2. ভূমির যদি সমুদ্রের দিকে হেলে যায় সেই কারণেও হতে পারে, অর্থাৎ ভূমির ঢালের পরিবর্তন ঘটে। এবং 3. মোহনার কাছে সমুদ্র অঞ্চলের অবনমন বা নিচের দিকে নেমে যাওয়ার ফলেও পুনর্যৌবন লাভ ঘটতে দেখা যায়। দ্বিতীয়ত আমরা দেখব সমুদ্র তলের পরিবর্তনে পুনর্যৌবন লাভ, যাকে আমরা ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভও বলে থাকি। প্রধানত পৃথিবীব্যাপী সমুদ্র জলতলের অবনমনের কারণে বা জলতল নিচু হয়ে যাওয়ার ফলে যে পুনর্যৌবন লাভ ঘটে তাকে সমুদ্র জলতলের পরিবর্তনের ফলে পুনর্যৌবন লাভ বলা হয়। একে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভও বলা হয়। এটি দুভাবে হতে পারে। 1.
ভূ আলোড়নে সমুদ্র তলদেশ অবনমিত হলে সমুদ্রের জল ধারণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। ফলে সমুদ্রের জলতল অবনমিত হয়ে পড়ে এবং এর ফলে পুনর্যৌবন লাভ ঘটে। দ্বিতীয়ত, জলবায়ুর পরিবর্তনে হিমযুগের অবসান ঘটলেও অনেক জায়গায়, বিশেষ করে স্থলভাগের ওপর, জল অত্যন্ত ঠান্ডায় বরফে পরিণত হয়ে যায়। ফলে জলচক্রের মাধ্যমে সমুদ্রে জলের আগমন অনেকটাই কমে যায়। অর্থাৎ ভূমিভাগ যখন বরফে পরিণত হয়ে যায়, ভূমিভাগের জল যখন বরফে পরিণত হয়ে যায়, তখন নদীর মাধ্যমে বা অন্যান্যভাবে সমুদ্রে জলের যোগান অনেকটা কমে যায়। ফলে জলতল কিছুটা নেমে যায়। এই কারণেও সমুদ্রের জলতল অবনমিত হতে দেখা যায়। এই যে দুটি কারণের কথা বলা হলো, এগুলি ক্ষয়সীমার ঋণাত্মক পরিবর্তন ঘটে এর দ্বারা। ফলে নদী আবার নূতন করে ক্ষয়কাজ শুরু করে। তৃতীয়ত হলো স্থিতিশীল পুনর্যৌবন লাভ। ভূমি বা সমুদ্র তলের উত্থান পতন কিংবা ক্ষয়সীমার পরিবর্তন ছাড়া অন্য কোনো কারণে নদীর ক্ষয় ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তখন সেই ধরনের পুনর্যৌবন লাভকে বলা হয় স্থিতিশীল পুনর্যৌবন লাভ। এটি তিনভাবে হতে পারে। এক, নদীতে বোঝার পরিমাণ কমে গেলে, অর্থাৎ নদীতে যখন বোঝার পরিমাণ কমে যায় তখন নদীর শক্তি বেড়ে যায়, ফলে নদী ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে পুনর্যৌবন লাভ ঘটে। দ্বিতীয়ত, নদীতে জল বৃদ্ধি পেলে। জলবায়ুর পরিবর্তনে যদি নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, তাহলেও এই ধরনের পুনর্যৌবন লাভ অর্থাৎ স্থিতিশীল পুনর্যৌবন লাভ ঘটতে দেখা যায়। এবং তৃতীয়ত হলো নদী গ্রাসের ফলে। প্রধানত নদী গ্রাসের মাধ্যমে একটি নদী অন্য নদীর সাথে যুক্ত হলে নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, ফলে নদীর শক্তি বৃদ্ধি পায় এবং নদী উপত্যকা বরাবর আরও ক্ষয় করতে থাকে এবং নদী পুনর্যৌবন ঘটে থাকে। এখানে আমরা নদী গ্রাস কথাটা ব্যবহার করলাম। তো নদী গ্রাস কি বা কাকে বলে সেই সম্পর্কে একটু বলে দিই। যখন কোনো জলবিভাজিকা বা উঁচু ভূমিভাগের দুই দিক থেকে দুটি অনুগামী নদী প্রবাহিত হয়, সেই অনুগামী নদীর সঙ্গে যখন আরও তার অনেক উপনদী সেখান দিয়ে প্রবাহিত হয়, তখন এই সমস্ত নদীগুলি তাদের মস্তকের দিকে ক্রমশ ক্ষয় করতে থাকে এবং তাদের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকে। এই রকম অবস্থায় ওই জলবিভাজিকার একদিকের অনুগামী নদী, যেটা কিছুটা শক্তিশালী, সে ক্ষয়কার্য বেশি করার ফলে বিপরীত দিকে অর্থাৎ জলবিভাজিকার বিপরীত দিকে অবস্থিত পরবর্তী নদীকে ক্ষয় করে সে তখন ওই দিকে বিপরীত দিকের অনুগামী নদীর জলকেও সে নিজের দিকে নিয়ে চলে আসে, যার ফলে ওই নদীতে অর্থাৎ ওই শক্তিশালী অনুগামী নদীতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এই যে অবস্থা, এটাকে বলা হয় নদী গ্রাস। এখন আমরা দেখব পুনর্যৌবন লাভের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়। এই ভূমিরূপগুলি সম্পর্কে এখন আমরা দেখব। পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে প্রথম হলো উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হতে দেখা যায়। ক্ষয়চক্রের পরিণত অবস্থায় নদী উপত্যকা উত্থিত হলে তখন সেই উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি পুনর্যৌবন লাভ করে ও নূতন করে নিম্নক্ষয় শুরু করে। এর ফলে পুরাতন নদী উপত্যকাতে নূতন নদী উপত্যকা সৃষ্টি হয়। একেই উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয়। যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এই রকম একটা উপত্যকা মধ্যবর্তী উপত্যকার
উদাহরণ। দ্বিতীয়ত, নিক পয়েন্ট বা খাঁজ বিন্দু। নদী ও ভূমিভাগের পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর পুরাতন মৃদু ঢাল ও নূতন খাড়াই ঢালের সংযোগস্থলে যে খাঁজের সৃষ্টি হয় তাকে নিক পয়েন্ট বা খাঁজ বিন্দু বলে। যেমন আমরা বলতে পারি, মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওপর ধোঁয়াধার নিক পয়েন্ট সৃষ্টি হয়েছে, যেখানে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায়। তৃতীয়ত, নদী মঞ্চ। পুনর্যৌবন ঘটলে নদীর নিম্নক্ষয়ের পরিমাণ বেড়ে যায়, ফলে আগের উপত্যকার মধ্যে নদী নূতন করে গভীর উপত্যকা সৃষ্টি করে। এর ফলে পুরাতন উপত্যকা নূতন নদী উপত্যকার দুপাশে কিছুটা ওপরে মঞ্চের বা সোপানের আকারে অবস্থান করে। একে নদী মঞ্চ বলে। এরপর আমরা দেখব কর্তিত নদী বাঁক। পরিণত ও বার্ধক্য অবস্থায় নদী বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়। ভূমিভাগের পুনর্যৌবন লাভের ফলে নদীর নিম্নক্ষয়ের মাধ্যমে কেটে বসে যায় এবং পার্শ্বক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকা ক্রমশ প্রশস্ত হতে থাকে, ফলে বৃহৎ বাঁকের সৃষ্টি হয়। এই রকম নদী বাঁককেই কর্তিত নদী বাঁক বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব উত্থিত সমপ্রায় ভূমি। পূর্বতন ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট সমপ্রায় ভূমি ভূ উত্থানের ফলে উঁচু হয়ে উত্থিত সমপ্রায় ভূমিতে পরিণত হয়। এরপর দেখব উত্থিত সৈকত ও সমুদ্র মঞ্চ। পুনর্যৌবন লাভের ফলে মোহনার কাছে উপকূল উত্থিত হয়ে বা সমুদ্রতলের অবনমনের ফলে পূর্বতন সৈকত বর্তমান সমুদ্রতলের ওপর মঞ্চ বা ধাপের মতো অবস্থান করে। এর উচ্চতা ৪৫ মিটারের কম হলে উত্থিত সৈকত এবং ৪৫ মিটারের বেশি হলে তাকে সমুদ্র মঞ্চ বলে। তাহলে আমরা দেখলাম পুনর্যৌবন লাভের ফলে কি কি ধরনের ভূমিরূপ গঠিত হয়। তাহলে আজকের আমাদের পড়ার যে বিষয় ছিল ক্ষয়চক্রের বাধা সম্পর্কে, সেটি সম্পর্কে আমরা আজকে দেখলাম।